আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমলকাব্য উপন্যাসের পর্ব ২১। লেখক D.R.M. সোহাগ, পাঠিকা জাহার সুলতানা। জাহারা ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে, ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে, দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মায়েরাকে ভেজা বিড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে এ মেয়ে, ওখানে শুয়ে কি করছো? মায়েরা ধীরে ধীরে উঠে বসে, ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু ব্যথা ছিল, এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি, খালা শাশুড়ি কাউকে খেয়াল না করেই চেঁচিয়ে উঠল, এই অসভ্য লোক, আপনি কি শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপরে এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধ হয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেইনি, দেখলেও বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়রার কথাগুলো শুনে রুমা নেওয়াজ আর ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করলো। এদিকে মায়রার প্রতিটি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলে এই বাচালকে, আর পারল না। আগুন চোখ উল্টে ফিরে দাঁড়ালো। মায়রাকে এক ঝাটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়রার দুর্বল শরীরটা হুড়মি খেয়ে পড়ে, মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগটা পেয়ে সেটা ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে এগোতে নিলে মায়রা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নেওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়রা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর দুদিন পর আমি পচে যাব। তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আর একবার দেখলে আই সয়ার, আমি ওকে খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। জাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশি হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়রার উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলে অসহ্য, ফালতু কথা বলার এই স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বেড়াল হয়ে মায়রার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়রা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরও অবাক হয়। এর মধ্যে রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে মায়রাকে ধরে ধরে উঠালো। মায়রা দাঁড়াতেই পারছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়রাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনেয়া মায়রাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়রাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেওয়াজ মায়রাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়রা কান্নামাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয় হাত না চালাতে, কতগুলো মেরেছে আজ আমায়। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়রাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, রেডি হয়েছো কেন? মায়রা দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নেওয়াজ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আজ কলেজে যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুটো দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন, এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নেওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়রার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেওয়াজ পিছনে ফিরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি, মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকালেন। এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে বোঝা যাচ্ছে। দু গাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি ভালো করেই জানেন তার ছেলে কেমন, একরোখা। এজন্য বিয়ের আগে স্বামীকে বারণ করেছিলেন, কিন্তু তার স্বামী তো আরেকজন। কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত তেমনি আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়রা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মায়রা অবাক হয়। মায়রাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো, মিথ্যে বলবে না একদম। মায়রা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি।
তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে, মায়েরা আমি কিছু জিজ্ঞেস করছি। মায়েরা ঢোক গেলে তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস রেগেছে। মায়েরার ছোট মাথায় এটাই খেললো, মাথা উপর নিচ করে সম্মতি দেয় ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজের রাগে কপালের রগ ফুলে উঠল, আর একটাও কথা বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজের পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও।